স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাশ করাদের ফলাফল যাচাই বাছাই করা হবে। এরপর তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে ফলাফল বাতিল করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর। এর আগে আজকের মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল সহ নতুন ফলাফল প্রকাশ না করলে কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। কোটা বিরোধী স্লোগানে আবারও প্রকম্পিত কেন্দ্রীয় শহীদ মিনার। যে কোটা বাতিলকে কেন্দ্র করে পতন হয়েছে ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের, ৫ মাস না পেরোতেই আবারও একই স্লোগান মেডিকেল শিক্ষার্থীদের। সরকারি মেডিকেল কলেজের ৫,৩৮০টি আসনের মধ্যে ৬৯টি আসন মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতনিদের জন্য সংরক্ষিত। এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রয়েছে ৩৯টি আসন। এ কারণে ভর্তি পরীক্ষায় ৭০ নম্বর পেয়েও সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাননি অনেক শিক্ষার্থী। অন্যদিকে ৪১-৪৬ নাম্বার পাওয়া প্রার্থীরাও কোটা সুবিধার কারণে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। ক্ষোভ জমছিল ফলাফল প্রকাশের পর থেকেই, সেই ক্ষোভ ছড়িয়েছে রাস্তায়। এবারের ফলাফল ও মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কোটা প্রথার বিরুদ্ধে আমরা আমাদের লড়াইটা শুরু করেছিলাম জুলাইয়ে, সেখানে আজ কোটা প্রথার বিরুদ্ধে আমাদের আবারও লড়াই করতে হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে বৈষম্য হলে আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাই যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক, মেডিকেল থেকে এই কোটা প্রথা বিলুপ্ত করা হোক। পুরো পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং পরীক্ষার পর উত্তর সহ ফলাফল প্রকাশের দাবিও জানান শিক্ষার্থীরা। অনেকে ৭১ পেয়ে চান্স পায়নি, আর মুক্তিযোদ্ধা কোটা থাকার কারণে অনেকে ৪৩ পেয়ে চান্স পাচ্ছে, ৪০ পেয়ে চান্স পাচ্ছে। মেধাকে কোনো গুরুত্ব না দিয়েই হচ্ছে কোটার ভিত্তিতে হচ্ছে ৪০ মার্ক পেয়ে ৩৭ মার্ক পেয়ে হচ্ছে মেডিকেলে চলে আসতেছে। সেখানে হচ্ছে যারা হচ্ছে মেধাবী তাদের প্রতি বড়ই একটা বৈষম্য হয়ে যাচ্ছে। আমরা সেই বৈষম্য চাচ্ছি না। এদিকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভর্তি পরীক্ষা ও চাকরি সহ সকল পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান অভিভাবকরাও। শুধু বাতিল করলেই চলবে না, মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর জানায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাশ করাদের ফলাফল যাচাই বাছাই করা হবে। এরপর তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে ফলাফল বাতিলও হতে পারে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। মেডিকেলে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাশ করাদের ফলাফল যাচাই বাছাই করা হবে। এ নিয়ে আরও বিস্তারিত জানাবে আমাদের সহকর্মী বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার সুলতানা স্বর্ণা। কিছুক্ষণ আগেই স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনে প্রায় শতাধিক শিক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয়েছে। এখন কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? সুরভি, প্রতিবেদনটিতে কিন্তু আসলে আমরা দেখছিলাম যে শতাধিক শিক্ষার্থীকে তাদেরকে এই ভর্তির যে ফলাফল রয়েছে সেটি স্থগিত করা হয়েছে। এবং সংখ্যাটি যদি আমি বলি, প্রাথমিকভাবে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন কিন্তু ৫,৩৭২ জন, এবং তাদের মধ্যে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান কোটায় যে ১৯৩ জন পেয়েছিলেন তাদের কিন্তু স্থগিত করা হয়েছে তাদের এই ফলাফল। এবং সেক্ষেত্রে যদি যোগ করি, যে প্রজ্ঞাপনটি আসলে দেয়া হয়েছে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আগামীকালকের মধ্যে তাদের সেই মুক্তিযোদ্ধা সনদ, অর্থাৎ তাদের বাবা কিংবা মার মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা কিংবা বীরঙ্গনার যে প্রজ্ঞাপনটি রয়েছে, যে আসলে সনদটি রয়েছে, সেই সনদটি স্বাস্থ্য অধিদপ্তরে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে এবং সেটি যাচাই বাছাই করার পরই কিন্তু তাদেরকে তাদের ফলাফল স্থগিত থাকবে নাকি তাদেরকে সুযোগ দেওয়া হবে সেটি দেখা হবে। কিন্তু সেক্ষেত্রে যদি যুক্ত করি, প্রথমেই তাদের শুধুমাত্র সনদ নয়, সেক্ষেত্রে কিন্তু তাদের ফলাফলটিও যাচাই বাছাই করা হবে এবং দুটির মেলবন্ধনে যদি তাদেরকে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর তারা যোগ্য মেডিকেলের জন্য, এবং তাদের সেই পয়েন্টে, আমরা মেডিকেল বোর্ডের কিন্তু পরীক্ষাতে আমরা বরাবরই দেখে এসেছি একটি নির্দিষ্ট পয়েন্টের প্রয়োজন হয় মেডিকেল শিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ হওয়ার জন্য। সেই পয়েন্টটি যদি তাদের থাকে, তারপরে কিন্তু তারা মেডিকেলে ভর্তি হতে, অর্থাৎ ২০২৪-২৫ সেশনে ভর্তি হওয়ার কিন্তু সেই সুযোগটি পাচ্ছেন। এবং আপনি জিজ্ঞাসা করছিলেন আসলে প্রজ্ঞাপনটির কারণ কি, এবং এই যাচাই বাছাইয়ের কথাও যদি বলি, প্রজ্ঞাপনে কিন্তু উল্লেখ করা হয়েছে যে আগামীকাল থেকে, অর্থাৎ ২১ তারিখ তারা যেমন পাঠাবেন তাদের সেই সনদ,
বাবা কিংবা মার মুক্তিযোদ্ধা সনদ এবং তার পাশাপাশি কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু সনদ চাওয়া হয়েছে এবং জি সুলতানা স্বর্ণা, তারা তো প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দিয়েছেন। তাহলে শিক্ষার্থীরা যে সারাদিন ধরে বিক্ষোভ আন্দোলন করলেন, তার কি কোনো সমাধান হলো এটার মাধ্যমে? না, অবশ্যই না। আমরা যদি সাদা চোখে আসলে দেখি, সকাল থেকেই কিন্তু আমরা আন্দোলন করতে দেখেছি। শুধুমাত্র আজ সকাল নয়, গতকাল রাত থেকেই কিন্তু আমরা দেখেছি এই ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে ফুঁসে উঠতে এবং তাদের কিন্তু আমরা বিভিন্ন স্ক্রিনশটও দেখেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং যদি বলি, আজ সকাল থেকে আমরা ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এবং গতকাল রাতেও কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ হয়েছে এবং সেই বিক্ষোভে কিন্তু বারংবারই বলা হয়েছে যে কোটার বিরুদ্ধেই কিন্তু এই আন্দোলন হয়েছিল জুলাই অগাস্ট মাসে এবং সেই আন্দোলনে কিন্তু তারা শিক্ষার্থীরা এবং যারা প্রাণ হারিয়েছেন তারা এবং জনগণ কিন্তু একটি জিনিসে চেয়েছেন যে কোনো ধরনের কোটা থাকবে না, কিন্তু সেই কোটা কিন্তু আবারও ফিরে এসেছে এবং শিক্ষার্থীরা কিন্তু বারংবারই প্রশ্ন করেছে যে কেন এই প্রশাসন আবার সেই কোটা পদ্ধতিটি রাখলো। এই কোটা পদ্ধতিটি সম্পূর্ণরূপে বাতিল করার জন্যই কিন্তু এই আন্দোলন হয়েছিল। তবে সেই আন্দোলন কিন্তু তারপর তারা অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন এবং অনেক অভিভাবকও আজ শহীদ মিনারে এসেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসা হয়েছিল এবং শুধুমাত্র মেডিকেলের শিক্ষার্থীরা নয়, শুধুমাত্র ঢাকা মেডিকেল, ডেন্টাল মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সরওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নয়, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এসেছিলেন এবং তারা কিন্তু একটি প্রশ্ন করেছেন যে প্রশ্ন ছুড়েছেন প্রশাসনের দিকে যে যাদের সাথে দাঁড়িয়ে আমরা এই আন্দোলন করলাম, যারা প্রাণ হারালেন, তাদের এই প্রাণ হারানোটা কি বৃথা গেল কিনা এবং যারা ক্ষমতায় আছেন তাদেরকে কিন্তু তারা এই প্রশ্নটি ছুড়েছেন এবং এ নিয়ে কিন্তু মতবিরোধ আমরা দেখতে পেয়েছি, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরে শহীদ মিনার থেকে গিয়েছিল একটি দল এবং তারপরেই কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর এই চিঠিটি পাঠানো হয়। জি, একদম যৌক্তিক এবং পরিষ্কার। সুলতানা স্বর্ণা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। বিজিবিকে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড কেনা এবং সীমান্তে ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। একই সাথে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক আর লোগো। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জুলাই আগস্ট ছাত্র জনতার উপর নৃশংস আক্রমণ, হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ, র্যাব ও আনসারের সদস্যরা। কেবল তাই নয়, 16 বছর আওয়ামী লীগ সরকারের দলীয় লাঠিয়াল হিসেবে ক্রসফায়ার, মিথ্যা মামলা, দুর্নীতি সহ নানা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে পুলিশ ও র্যাবের বিরুদ্ধে। জুলাই বিপ্লবের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা এরপর পুড়িয়ে দেয় থানা, হত্যা করে পুলিশ সদস্যদেরকেও। 5 আগস্টের পর 7 দিন পুলিশবিহীন ছিল দেশ। পরে ধীরে ধীরে কাজে যোগ দিলেও এখনও সক্রিয় হতে পারেনি তারা। অবশেষে এইসব বাহিনীকে জনবান্ধব ও কার্যকর করতে লোগো আর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে, আমরা পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তে নানা বিষয় নিয়ে চলছে উত্তেজনা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, এই উত্তেজনায় দুই দেশেরই অভ্যন্তরীণ উস্কানি রয়েছে। টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে 31শে জানুয়ারির পর আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। দেশে বর্তমানে 20,648 জন অবৈধ বসবাসকারী রয়েছে। বিজন কুমার দাস, ডিভিসি নিউজ, ঢাকা। বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনা এবং সীমান্তে ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। একই সাথে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক আর লোগো। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার বিজন কুমার দাস। আমরা দেখছিলাম আসলে প্রথমেই যে লোগো পরিবর্তনের সিদ্ধান্ত এলো সরকার, আসলে কোন প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর এই লোগো এবং পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত এলো?
দেখুন তরুণী সচিবালয়ে আজকে যখন আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির যে বৈঠকটি হয়েছে এই বৈঠকে মূলত সিদ্ধান্তটি হয়েছে। আমরা দেখেছি যে পুলিশ, র্যাব এবং আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং আপনি জানেন যে পুলিশের পোশাক পরিবর্তনে যে একটি কমিটি করা হয়েছে কমিটির প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। আমরা দেখেছি যে প্রায় 18 জন নারী এবং পুলিশ সদস্যকে তাদের 18 ধরনের পোশাক পরে সারিবদ্ধভাবে তাদেরকে সেই মিটিং রুমে তাদেরকে প্রবেশ করানো হয়েছিল এবং সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়েছিলেন এবং সেই উপদেষ্টা কমিটির 5 জন উপদেষ্টা এই বৈঠকে অংশ নিয়েছেন এবং উপদেষ্টারা সেই সবগুলো পোশাক তারা দেখেছেন। 18টির মধ্যে প্রথম 5টি পোশাক প্রাথমিকভাবে সিলেকশন করা হয়। এর মধ্যে থেকে 3টি পোশাক মানে পুলিশ, র্যাব এবং আনসারের জন্য আলাদাভাবে ফাইনাল সিলেকশন করা হয়েছে। তো আপনি জানিয়ে রাখি যে পুলিশের জন্য আয়রন কালার, র্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারের জন্য গোল্ডেন হোয়াইট, এই 3 ধরনের কালার সিলেক্ট করা হয়েছে। তো আমরা জানতে চেয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যে কবে নাগাদ এটি কার্যকর হতে পারে। তিনি বলছেন যে এটি প্রাথমিকভাবেও অনুমোদন দিয়েছে এবং এই রঙের হয়তো প্রধান উপদেষ্টাকেও তিনি সেই পোশাকগুলো দেখাবেন, সেখানে একটা অনুমতির ব্যাপার আছে, পরে ধীরে ধীরে সেগুলো কার্যকর করা হবে সে কথাটি বলেছেন। আর বলছেন যে কেন এই পোশাক বা লঘু পরিবর্তনের বিষয়টা আসলে আপনি জানেন যে পুলিশ সংস্কারের জন্য যে কমিটি করা হয়েছে বা কমিশন করা হয়েছে তাদের প্রধান বিষয়টি ছিল পোশাক পরিবর্তন। সেটা আপনি জানেন যে নানা কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল। সেই যখন আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানের সেই সংগঠিত ব্যাপারে পুলিশের আরও ক্ষুণ্ণ হয়, যার কারণে আপনি জানেন যে প্রায় 1 সপ্তাহ ধরে পুলিশ ডিউটিতে ছিলেন না, যার কারণে দেশের একটা অরাজক পরিস্থিতি ছিল। সেই প্রেক্ষিতে পুলিশের যে মনোবলটা ভেঙে যাওয়া, সেই মনোবলটাকে কিভাবে ফিরিয়ে আনা যায়, এই কারণে সিদ্ধান্তটা হয় যে পোশাকটা পরিবর্তন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। বিজন কুমার দাস, অন্যদিকে তো বিজিবিকে সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তাহলে কি এর আগে তা ব্যবহারের অনুমতি ছিল না, আর এখন কেন দেয়া হলো? হ্যাঁ, দেখুন যে বিজিবি সীমান্ত রক্ষী বাহিনী, আমাদের যে বিজিবি যারা আছে তাদের আসলে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল কেনার অনুমতি দেওয়া হয়েছে, ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু এইটি আমাদের বিজিবির কখনোই ছিল না। আপনি দেখে যে সম্প্রতি মাত্র 18 জানুয়ারি যে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জ এলাকায় যে ঘটনাটি ঘটেছে, উত্তেজনাকর পরিস্থিতি, সেখানে বিজিবি সদস্যরা কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল ব্যবহার করেছেন, যেটি বাংলাদেশের বিজিবি বা সীমান্তরক্ষী বাহিনী সেটি ব্যবহার করতে পারেনি। এটি এক ধরনের অক্ষমতা হয়তো মনে করা হচ্ছে। আমাদের যে বিজিবি, যে সীমান্তরক্ষী বাহিনী, তাদের সক্ষমতা বাড়ানোর জন্যই এই সিদ্ধান্তটি হয়েছে। তো আমরা জানতে চেয়েছিলাম যে এই সিদ্ধান্তটি হয়েছে সেটি এখন ব্যবহার করতে পারবে কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেহেতু আমরা কেনার অনুমতি দিয়েছি, যখন কিনবে সেগুলি তারা ব্যবহার করতে পারবেন। আপনি জানবেন যে সীমান্তে চোরাচালান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অনুপ্রবেশ, এই নানা ধরনের একটা সমস্যা সবসময় লেগেই থাকে। এগুলো থেকে বিজিবিকে শক্তিশালী করা এবং সক্ষমতা ফিরিয়ে আনার জন্য এই সিদ্ধান্তটি বলে তিনি জানিয়েছেন। মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করার জন্যই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। বিজন কুমার দাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। ভোটকেন্দ্র দখল সহ সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, ইসি সেদিন মনে করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দিব, এই প্রতিপাদ্যে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন সিইসি। জনগণের আশার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। অনিয়ম, অসচেতনতা থেকে দূরে থাকতে হালনাগাদকারীদের সতর্ক থাকার নির্দেশ দেন নির্বাচন কমিশনাররা। যারা হয়ে যেতে পারেন নাই, বিদেশে আগেই চলে গেছেন, তাদের ক্ষেত্রে আমরা 7টা দেশে 11টা মিশনে এই সেবা চালু করেছি। আমার ভোট দেওয়ার অধিকার আছে, উৎসাহ, উদ্দীপনা, গর্ব নিয়ে যাতে সে ভোট দিতে পারে, সেটি আমাদের বর্তমান নির্বাচন কমিশনের অঙ্গীকার। নির্বাচন কমিশন সঠিক, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে দায়বদ্ধ।
অনুষ্ঠানে সিইসি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, ইসি সেদিন মনে করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন, যে বিজয়ী হোক আর জয়ী হোক, আমি তো ভোটটা দেওয়া তাইলে আমি এই যে লং জার্নিতে পুরো জার্নিটাতে আমি আপনাদেরকে সাথে চাই। সব অনিয়মের বিরুদ্ধে সামাজিক ও জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। 2008 সালের 1 জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ থাকবে এই হালনাগাদে। যাদের জন্ম 1/1/2008 বা তার পূর্বে তাদেরকে ভোটারে অন্তর্ভুক্ত করব। যারা মৃত্যুবরণ করছে তাদেরকে কর্তমানের মাধ্যমে ভোটার থেকে বাদ দেব। গিয়ে বলে আসবো এবং আমাদের একটা রেজিস্টার আছে, রেজিস্টার আমরা লিখে নিয়ে আসবো। যারা যারা অনুপস্থিত তাদেরকে আমরা বলবো শুক্রবার শনিবার আমরা তাদের কাছে যাব। 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের এই কার্যক্রম। 6 মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করতে চায় নির্বাচন কমিশন। ইশরাত জাহান, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও হিম শীতল বাতাসের প্রভাবে বিরাজ করছে কনকনে শীত। চুয়াডাঙ্গায় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। গেল 3 দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে 4 ডিগ্রি সেলসিয়াস। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে সরকারিভাবে প্রায় 24,000 কম্বল বিতরণ করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ে আরও চাহিদাপত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন মৃদু শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শুরু থেকে জেলায় জেঁকে বসেছে শীত। সকাল 6টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। সরকারি বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিদিন ভোরে যে গুড় নিয়ে আসি, ওই তুলনায় আজকে আমাদের নিয়ে আসতে খুব কষ্ট হয়েছে। হাত মাতগুলো খুব ঠান্ডায় টালিয়ে বেকা টাকা হয়ে যাচ্ছে, কিন্তু সেভাবে আসতেছে না। অনেক শীত আজকে বেশি। আজকে প্রচন্ড শীত, হাত পা টাটিয়ে যাচ্ছিল আর কি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ রাজস্বিক প্রত্যাবর্তন ঘটছে ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটন ডিসির ইউএস ক্যাপিটালে চোখ ধাঁধানো আয়োজনে দ্বিতীয়বার প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর ভাষণ দেবেন তিনি, যেখানে চোখ থাকবে পুরো বিশ্বের। আয়োজন ঘিরে রাজধানী জুড়ে নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। 4 বছর পর আবারও চেনা পথে প্রত্যাবর্তন দুনিয়া কাঁপানো ব্যবসায়ী রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্পের। 4 বছরের জন্য হোয়াইট হাউসের মালিক হচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের শপথের আগে বিজয় মিছিলে অংশ নিয়ে নেচে গেয়ে এভাবেই সময়কে উদযাপন করেন ট্রাম্প। অপমানজনকভাবে ছেড়ে যাওয়া হোয়াইট হাউসে বিজয়ীর বেশে ফিরছেন নানা কর্মকাণ্ড করে সবসময় বিতর্কের তুঙ্গে থাকা 78 বছরের ট্রাম্প। তার এই প্রত্যাবর্তন একটি নাটকীয় যাত্রার সমাপ্তি, যেখানে 2 বারের প্রাণনাশের চেষ্টা, অভিশংসন ও ডজন খানেক ফৌজদারি মামলার যুদ্ধ পেছনে ফেলে প্রেসিডেন্সি পুনরুদ্ধার করেছেন। $200 মিলিয়ন ব্যয়ে সোমবারের শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় রাজধানীতে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল গার্ডের 7,800 সদস্য সহ 25,000 আইন প্রয়োগকারী সংস্থার সদস্য। তার উদ্বোধনী ভাষণের দিকে তাকিয়ে পুরো বিশ্ব। ভাষণে থাকবে ট্রাম্পের নতুন মেয়াদের দৃষ্টিভঙ্গি। 2017 সালে তার প্রথম ভাষণ আমেরিকান কার্নেজ তুমুল বিতর্ক সৃষ্টি করে। এবারও তিনি সাহসী এবং শক্তিশালী বার্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায় এবার কংগ্রেস ভবনের ভেতরে হতে যাচ্ছে শপথ অনুষ্ঠান। প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাগারবার্গ সহ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যদিও 2020 সালে বাইডেনের শপথ অনুষ্ঠানে ছিলেন না ট্রাম্প। অতিথিদের মধ্যে আরও থাকবেন বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা সহ সাবেক প্রেসিডেন্টরা। এদিকে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই অতিথিদের তালিকায়।
বিশ্ব রাজনীতির আগামীর বার্তাবহ অনুষ্ঠানে রাজনীতির পাশাপাশি থাকবে বিশ্বসেরা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজনও। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনী প্রচারে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের বিতাড়নে কঠোর অবস্থান নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময়ে রবিবার ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় মেক আমেরিকা গ্রেট এগেইন বিজয় শোভাযাত্রায় কথা জানান নতুন মার্কিন প্রেসিডেন্ট। আজ শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণেই যুক্তরাষ্ট্রের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রূপরেখা দেবেন ট্রাম্প। বিজয় শোভাযাত্রায় দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের জনগণকে তার উপর আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের সেরা প্রথম দিন ও প্রথম সপ্তাহ এবং সবচেয়ে অসাধারণ প্রথম 100 দিন উপহার দেবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। প্রথম দিনেই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের একাধিক নির্বাহী আদেশ বাতিল করে 2 শতাধিক নতুন নির্বাহী আদেশে সই করবেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার দিকে প্রথম পদক্ষেপ হিসেবে গাজায় যুদ্ধবিরতি চুক্তিও সম্ভব হয়েছে গেল নভেম্বরে তার বিজয়ের মাধ্যমেই। ট্রাম্পের রাজস্বিক প্রত্যাবর্তন নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের নিউ জার্সির প্রতিনিধি বিশ্বজিৎ দে বাবলু। বাবলু, ট্রাম্প তো শপথ নিয়েই অভিবাসীদের তাড়ানোর ঘোষণা দিয়েছেন। এটিকে কিভাবে নিয়েছে মার্কিন জনগণ, আর প্রবাসীদেরই বা ভাবনা কি এ ব্যাপারে? ধন্যবাদ সুরভি। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র একটি ইমিগ্রান্ট কান্ট্রি। এখানে প্রায় 1,10,00,000-এর উপরে অভিবাসী রয়েছে। তাদেরকে তাড়ানোর জন্য যে ট্রাম্প যে নির্বাহী আদেশ আজকে দেওয়ার কথা রয়েছে শপথের পরপরই, তো সেটা নিয়ে বিভিন্ন মহলে রয়েছে নানান রকম তৎপরতা। বিশেষ করে অভিবাসীদের অধিকারে আদায়ে কাজ করা সংগঠনগুলো ইতিমধ্যে তারা মামলার প্রস্তুতি নিয়েছে এবং তারা মনে করে এবং তারা ঘোষণা দিয়েছে যখনই ট্রাম্প কোনো আদেশ দিবেন তার বিরুদ্ধে তারা মামলা করবেন। বিশেষ করে অভিবাসী ছাড়া আমেরিকার সৌন্দর্য রক্ষা করতে তারা বদ্ধপরিকর। তবে ট্রাম্পের জন্য এটা খুব কঠিন হবে, কারণ আপনি জানেন যে 1 কোটিরও উপরে 1,10,00,000-এর উপরে অভিবাসী রয়েছে এবং সেই অভিবাসীকে তাড়াতে ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে এবং স্পেশাল ট্রাইব্যুনালের মতো গঠন করে এদেরকে বিতাড়িত করতে হবে। জি, বিশ্বজিৎ, নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্পের তো পূর্ব ঘোষণা ছিল তিনি ক্ষমতায় গিয়ে 48 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। এটা কি আদৌ সম্ভব? এটা করতে হলেও ওনাকে অনেক কঠোর কাজ করতে হবে, বিশেষ করে কূটনৈতিক তৎপরতা, যেটা বিশ্লেষকরা মনে করছেন যে ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করতে হলে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বজায় রাখতে হবে। সেই জন্য এবং বিশেষ করে মস্কো ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং সেটার কারণেই বিশ্লেষকরা মানে সেটাও সম্ভব খুব কষ্ট হবে করতে, কারণ হচ্ছে গিয়ে বিশেষ করে প্রচুর পরিমাণে কূটনৈতিক চাপ থাকবে ট্রাম্পের নতুন যে পররাষ্ট্রনীতি বা কূটনীতিতে। জি বাবলু, এবার তো ট্রাম্প ঐতিহ্য ভেঙে বেশ কয়েকজন বিশ্ব নেতাকে তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। এটিকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা? এটিকেও তারা আরেকটি যুগান্তরকারী পদক্ষেপ কেউ বলছেন, আবার অনেকেই বলছেন যে কয়েক শতাব্দী ধরে চলা প্রথা ভেঙে ট্রাম্প মূলত যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তারা সবাই ডানপন্থী এবং তারা প্রত্যেকেই এই ট্রাম্পের মতো ডানপন্থী নেতা। সেই জন্য উনি সম্ভবত চাচ্ছেন যে ডানপন্থী নেতৃবৃন্দদেরকে নিয়ে বিশ্বে একটি জোট গঠন করে, যেটা আগামী 4 বছর সারা বিশ্ব তারা শাসন করবেন সেই ডানপন্থী নেতাদেরকে নিয়ে। জি বাবলু, আরও একটি বিষয় জানতে চাই, এবার ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে কারা কারা ফিরছেন? বিশেষ করে প্রথম মেয়াদে তো তার পরিবারের লোকজন খুব কমই যুক্ত ছিল হোয়াইট হাউসের কার্যক্রমে, তো এবার কিন্তু বলা হচ্ছে ভিন্ন কথা, যে কেউ কেউ নাকি উপদেষ্টা বা অ্যাডভাইজার হিসেবেও থাকতে পারেন। এ ব্যাপারে আপনি কি জানেন বা কি তথ্য আছে? সেটাই, এই বছর ওনার এই পরিবারের পক্ষ থেকে অনেকেই দেখা যাচ্ছে ইতিবাচক মনোভাব রয়েছে ওনার সাথে থাকার জন্য এবং অনেকেই বিশ্বাস করেন যে খুব সম্ভবত উনি পরিবারের কিছু সদস্যদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পারেন। এবং ইতিমধ্যে আপনি জানেন ওনার যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে প্রায় 7 জন ভারতীয় বংশোদ্ভূতকে উনি
উনি নিয়োগ দিয়েছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু ডানপন্থী মনোভাবের মানুষ এবং বিশেষ করে তার পরিবারের সদস্যদের মধ্যে যারা ডানপন্থী মনোভাবের আছেন তাদেরকে সম্ভবত উনি নিয়োগ দেবেন উপদেষ্টা হিসেবে। জি, বিশ্বজিৎ দে বাবলু, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য। জানাবো খেলার প্রসঙ্গ। জোড়াতালি দিয়ে চলছে বিসিবি। দায়িত্ব নেওয়ার 5 মাস পেরিয়ে গেলেও এখনও স্ট্যান্ডিং কমিটি দিতে পারেনি ফারুক আহমেদের বিসিবি। বেশিরভাগ কমিটির দায়িত্ব বিসিবি সভাপতি ও নাজমুল আবেদিন ফাহিমের দখলেই, আর তাতে দৃশ্যমান কোনো পরিবর্তন নেই বিসিবিতে। তবে আবারও 1 সপ্তাহের আশ্বাস দিয়েছেন পরিচালক ফাহিম সিনহা। জোড়াতালি দিয়ে চলছে বিসিবি। 5 মাস হয়ে গেলেও এখনও স্ট্যান্ডিং কমিটি দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কে কোন কমিটির দায়িত্বে নির্দিষ্ট করে বলতে পারছেন না পরিচালকরাও। এখনো কোনো কমিটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নেই, গেম ডেভেলপমেন্ট বাদে। নভেম্বর থেকেই বিসিবির সভাপতি বলে আসছেন 1 সপ্তাহের মধ্যেই দেয়া হবে স্ট্যান্ডিং কমিটি। সেটি পেরিয়ে গেছে 1 মাসেরও বেশি। সবশেষ বিপিএল এর সিলেক্ট পর্ব শুরুর আগে 1 সপ্তাহের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার বিসিবি সভাপতির মতো এই পরিচালকও শোনালেন সেই 1 সপ্তাহের আশ্বাসের বাণী। গত বোর্ড মিটিংয়ের পরে একটা প্রস্তাবিত আপনার কমিটি দিয়েছিল আমাদেরকে। ফারুক ভাই সবাইকে বলেছিল যে এটা আমাদেরকে দেখে একটু বিবেচনা করে ওনাকে জানাতে বলেছে। তো বোর্ড মিটিং ছাড়া তো আপনার কমিটি অ্যাপ্রুভ হয় না। তো ওই বোর্ড মিটিংয়ের পরে এখন পর্যন্ত কোনো বোর্ড মিটিং হয় নাই। এই মাসের মধ্যে যতটুকু জানি এই মাসের মধ্যে হবে। এই বোর্ড মিটিংয়ে দিয়ে দেওয়া উচিত। পাপন যুগে বিসিবিতে দেখা গেছে রাজনৈতিক প্রভাব। জাতীয় নির্বাচন থেকে শুরু করে একটি দলের স্বার্থ রক্ষায় ক্রিকেট বোর্ডকে ব্যবহার করা হয়েছে বারেবার। 5 আগস্টের পর কতটুকু বদলেছে পরিস্থিতি? একটা স্পেসিফিক রিজনে একটা টুর্নামেন্ট ছিল, এটা বিসিবি ইলেকশনের সাথে কোনো রিলেশন নাই। প্রভাব বিস্তার করার প্রশ্নটা এখানে আসছে বলে আমার মনে হয় না। এটা ওনাদের একটা টুর্নামেন্ট ছিল, এটা আমরা ভেন্যু পার্টনার হিসাবে ওনাদের সাথে ছিলাম, অর্গানাইজিংয়ের পার্ট কিন্তু আমরা ছিলাম না। বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি করেছে প্রথম বিভাগের ক্লাবগুলো। তাদের সাথে আবারও আলোচনায় বসে সমাধানের পথ খুঁজছে ক্রিকেট বোর্ড। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।